5ই আগস্ট আপনারা সারা দেশ থেকে লাখো কর্মচারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে। যারা আমাদের ডাকে এসেছেন তাদেরকে বলবো, যারা অন্যের ডাকে এসেছেন তাদেরকে বলবো না। যারা আমার ডাকে, আমাদের ডাকে আপনারা এসেছেন, আমি তাদেরকে বলবো যে দেখেন, সেই 5ই আগস্ট এই দাবি আদায় ঐক্য পরিষদ কোনো কঠোর কর্মসূচি দিতে পারেনি, ইভেন কোনো কর্মসূচি ঘোষণা করতে পারেনি। সেজন্য আপনারা অনেক কথা শুনিয়েছেন আমাদেরকে যে 5ই আগস্ট এত টাকা পয়সা খরচ করে আমরা শহীদ মিনারে গেলাম, কিন্তু একটা কর্মসূচি ঘোষণা দিতে পারলো না। সেই 5ই আগস্টের পরে এসে কর্মসূচি দিল কি? প্রতীকী অনশন। সেই অনশন যা কিছুই বলেন, এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই যে সোশ্যাল মিডিয়ার সামনে এসে অনবরত আমরা কথা বলছি, কখনো প্রশাসনের পক্ষে হয়, কখনো প্রশাসনের বিপক্ষে হয়। আপনারা জানেন, আপনাদের এই দাবির কথাগুলি আদায় করতে গিয়ে আমি সাসপেন্ড পর্যন্ত হয়েছি। যখন আমি সাসপেন্ড হয়েছি তখন আমার এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেউ আমার পাশে দাঁড়ায়নি। এই যে ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী ভাই, তিনি ন্যূনতম একটা শব্দ আমাকে নিয়ে লেখেননি। আমাকে সাপোর্ট দিবেন তো দূরের কথা, আমার এই সাসপেনশন উড্ড করার ব্যাপারে ফেডারেশনের কোনো ভূমিকা নেই। কিন্তু আমার এই সাসপেনশন উড্ড করার ব্যাপারে বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির ইসাহাক ভাই যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন। এছাড়া আর কোনো সংগঠন আমার পাশে ছিল না। তারপরে দেখেন, আমার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে আর কয়েকজন মানুষের হিংসা বেড়ে যাচ্ছে। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে মাহমুদ সাহেব, 2 নম্বরে হচ্ছে বেলাল সাহেব, 3 নম্বরে হচ্ছে আমার সভাপতি। তারা আমাকে নিয়ে হিংসা করে। আরে আমাকে দিয়ে ওনার সংগঠনের নাম সারা দেশের মানুষের কাছে পৌঁছে গেছে আর উনি আমাকে নিয়ে সমালোচনা করে। আচ্ছা, আপনারা বলেন, আমি যদি আপনাদেরকে ভুল তথ্য দেই, ভুল প্রচার করে থাকি, তাহলে সেটা আপনারা ধরিয়ে দেন যে ভাই আপনি এই তথ্যটা ভুল বলেছেন, এই তথ্যটা আপনি ভুল বলেছেন, এটা আপনি বলেন, ধরিয়ে দেন। কিন্তু আপনি গত পরশুদিন না গতকালকেই এই যে দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে একটা মিটিং করতে এসে আমার সভাপতি ওয়ারেস আলী ভাই, তিনি একজনের লাইভ করছিল, সে লাইভে তিনি আমার এবং আশিকুর রহমানের নিন্দা করছেন। আমরা আমাদের বিরুদ্ধে এটা করবেন, সাংগঠনিক ব্যবস্থা নেবেন, এত সেত করবেন। তাহলে ভাই, আমরা তো নিজের খেয়ে, নিজের পকেটের পয়সা খরচ করে কারো স্কুলে ভর্তি হই নাই। আমরা নিজের পকেটের পয়সা খরচ করে নিজের খেয়ে আমরা তো কারো কাছে বিক্রি হয়ে যাইনি, তাই না? আমাদের তো একটা আত্মসম্মান আছে, আমাদের একটা আত্মসম্মান আছে। সেই সম্মানটা বজায় রাখার জন্য আমরা স্বেচ্ছায় এই ফেডারেশন থেকে আমি পদত্যাগ করেছি। ফেডারেশনের সাথে বা দাবি আদায় ঐক্য পরিষদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। এখন থেকে আমরা যে প্রচারণাগুলি করব, যে আন্দোলন করব, সেগুলি আমাদের নিজের ব্যানারে করব। আপনারা এই যারা সারা বাংলাদেশ থেকে আমাকে সাপোর্ট দেন বা আমাকে ভালোবাসেন, আমরা চাই তরুণ প্রজন্ম নিয়ে সামনের দিকে আগাতে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, আপনারা যদি মনে করেন যে না মালিক ভাই আপনি এগিয়ে যান, তরুণ প্রজন্ম যারা আছেন তাদেরকে আমরা বলবো, আমরা একটা সংগঠন তৈরি করব। আগামী শুক্রবারে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ করব। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। এখানে স্বৈরাচার মুক্ত সংগঠন হবে, এটা ফ্যাসিস্ট মুক্ত সংগঠন হবে, এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন হবে। যে সংগঠনের কাজ হবে সরকারি কর্মকর্তা কর্মচারীর যে কোনো বিপদে আপদে যে কোনো দাবি দেওয়া বাস্তবায়ন করা। সারা বাংলাদেশ থেকে এবং 64টা জেলা থেকে আমরা এই 2-1 দিনের মধ্যে আমরা আহ্বায়ক কমিটি দেখতে চাই। প্রতিটি দপ্তরে, প্রতিটি জেলায় আমরা এই সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির অন্তত একটা আহ্বায়ক কমিটি আমরা দেখতে চাই, যে কমিটির ব্যানারে আপনারা সামনের দিকে যে আন্দোলন কর্মসূচি আসে সেগুলি পালন করবেন। আমরা কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্টের সাথে আর নেই। আমরা এই তরুণ প্রজন্ম নিয়ে সামনের দিকে আগাতে চাই। আপনারা যদি বলেন যে না, আপনারা যদি আমাদেরকে সমর্থন করেন যে না মালিক ভাই আপনারা যে সংগঠন উদ্বোধন করবেন আমরা সেই সংগঠনে থাকব। যেহেতু এই সরকারও চাই তরুণ প্রজন্মের জয়গান হোক, তাই আমরা তরুণ প্রজন্ম নিয়ে আমরা
এই সংগঠনের আত্মপ্রকাশ করে আমরা সেখানে আপনাদের নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমি শুধু আপনাদের দোয়া চাই, সাপোর্ট চাই। আমি আপনাদের থেকে সরে যাইনি। অনেকেই অনেক কিছু বলছেন, অনেকেই অনেক কিছু কমেন্ট করছেন আমার এই পদত্যাগের কথা শুনে। আশিক ভাই পদত্যাগ করেছে, আমি পদত্যাগ করেছি, আরো কয়েকজন আছে তারাও পদত্যাগ করবে। কেননা আমরা চাই তরুণ প্রজন্ম নিয়ে এগিয়ে যেতে। যেখানে সম্মান থাকবে না সেখানে লেগে থাকার কোনো মানি নেই। আমরা এতটুকু, আপনারা দেখেন এই যে 5ই ডিসেম্বর যে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি, আপনারা দেখেছেন আমাকে স্টেজে বসতে, আপনারা দেখেছেন আমাকে ওই ডায়াসে দাঁড়াতে দেয়নি। কারণ এই দাবি আদায় ঐক্য পরিষদের কাছে আমাদের পরিচয় শুধু আমরা একজন ইউটিউবার। আমরা ভিডিও করি, ভিডিও প্রচার করি ইনকামের মাধ্যমে, ইনকাম করার লইগা। এই সমস্ত কথাও আমাদের মাহমুদ সাহেব বলতো। তো যাই হোক, আমরা কারো নামে গীবত করতে চাই না। যার যার সংগঠন তারা করবে। প্রত্যেকেরই আলাদা সংগঠন করার অধিকার রয়েছে। প্রত্যেকেই নিজ নিজ নামে আলাদা ভাবে তারা সংগঠন তৈরি করার অধিকার রয়েছে। আমরা কারো সংগঠনের বিপক্ষে না, আমরা কোনো নেতা কর্মীর বিপক্ষে না। আমাদের ভালো লাগে নাই তাই আমরা চলে এসেছি। আমাদের নিজেরা আমরা একটা সংগঠন করে আমরা সেই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের দাবি দেওয়ার কথা, আমরা আন্দোলন সংগ্রাম আমরা করব। এই অধিকারটুকু আমাদের আছে যদি আপনারা আমাদের পাশে থাকেন। আর আপনারা যদি মনে করেন যে না, আমাদের আর সংগঠন করার দরকার নেই, তাহলে আমি এই সকল প্রকার সাংগঠনিক কাজকর্ম থেকে সরে এসে একেবারে ঘরে অন্য কর্মচারীরা যেভাবে চুপচাপ থাকে সেভাবে চুপচাপ থাকবো। যদি এখন সম্পূর্ণটা আপনাদের অভিমতের উপরে নির্ভর করবে। আপনারা দেখছেন এই পর্যন্ত কোন শীর্ষ নেতাকে এই আমাদের মতো এভাবে লাইভে এসে কথা বলতে? আপনারা আজ পর্যন্ত দেখছেন কোন শীর্ষ নেতাকে একজনের বক্তব্যের প্রতিবাদ করতে? আপনারা আজ পর্যন্ত দেখছেন কোন শীর্ষ নেতা এসে এই যে আমরা প্রতিদিন যে দাবির কথা তুলে ধরি, মানুষের অভাবের কথা তুলে ধরি, পুলিশের অধিকারের কথা তুলে ধরি, সেনাবাহিনীর অধিকারের কথা তুলে ধরি, প্রত্যেকটা মানুষ যে কষ্টে আছে, প্রতিদিন আমরা যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরি, আর কোন নেতাকে আপনারা দেখছেন এভাবে তুলে ধরতে? তারপরও আপনারা কিছু কিছু মানুষ আছে আমাদেরকে বাজে ভাষায়, নোংরা ভাষায় কমেন্ট করেন, যেগুলি আপনাদের শুধু নোংরা মানসিকতার পরিচয় দেয়। আমি শুধু আপনাদের সাপোর্ট চাই, আপনারা সাপোর্ট চাই। এবং আপনারা যারা যারা আমাদের এই সংগঠনে, নতুন যে সংগঠন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির, এই সংগঠনে যারা যুক্ত হতে চান, নেতৃত্ব দিতে চান, আমরা তরুণ প্রজন্ম, তরুণ প্রতিনিধি চাই, 64 জেলার প্রতিনিধি চাই। যারা থাকতে পারবেন তারা নাম, মোবাইল নাম্বার এবং কোন অফিসে আছেন, কোন পদে আছেন সেগুলি জানিয়ে আমার পোস্টে কমেন্টস করবেন বা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনাদেরকে ইনক্লুড করে নিব। এবং আমরা চাই প্রতিটি জেলায় এই কর্মসূচিগুলি, এই আমাদের এই সংগঠনের নামটা ছড়িয়ে যাক আপনাদের মাধ্যমে। এবার আসুন, আজকে যে জ্বালানি উপদেষ্টার যে বক্তব্য দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রথমেই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কেননা দেখেন, 22 লক্ষ সরকারি কর্মচারী যেখানে মাননীয় প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছে, 10.5 বছর যেখানে মানুষ অপেক্ষা করছে যে একটা পে স্কেল হবে, সেখানে সেই গঠিত পে কমিশন নিয়ে যখন একটা চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে দিয়েছেন, তখনই তাদের নানা তালভানা কথা শুরু হয়েছে। আপনারা যদি নাই পারেন পে স্কেল বাস্তবায়ন করতে, তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? এই সরকার যদি পে স্কেল বাস্তবায়ন করতে নাই পারে, পরবর্তী সরকার বা নির্বাচিত সরকারকে এসেই যদি পে স্কেল বাস্তবায়ন করতে হয়, পরবর্তী সরকারকে এসেই যদি আমাদেরকে টাকা দিতে হয়, তাহলে পরবর্তী সরকার কি পে কমিশন গঠন করতে পারতো না? তাহলে আপনারা পে কমিশন গঠন করে কেন পে কমিশনের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন? পে কমিশন গঠন করার পর এই যে দ্রব্যমূল্যের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়েছে, মিডিয়ার প্রচারের কারণে আজকে পে স্কেল হয়ে যাচ্ছে, কালকে হয়ে যাচ্ছে, এই খবরগুলি হওয়ার কারণে যে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এই দায় দায়িত্ব কে নিবে?
আমরা তো এমনিই দুঃখী, আপনারা আরো জনম দুঃখী বানাইয়া গেলেন। পে কমিশন গঠন করে যদি পে স্কেল না দেন তাহলে আপনারা আমাদেরকে আরো জনম দুঃখী বানাইয়া গেলেন। মানে আমরা তো ভিখারি, আমাদেরকে আরো জনম ভিখারি বানাইয়া গেলেন। আপনারা পারবেন না, তা পে কমিশন গঠন করলেন কেন? আপনারা পারবেন না তাহলে পে কমিশন গঠন করলেন কেন? আপনারা 15% ভাতা দিচ্ছেন, সেটা নিয়েই আমরা সন্তুষ্ট থাকতাম। আপনারা যদি নাই পারেন, 15% ভাতা দিচ্ছেন, বেশ ভালো, আমরা ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতাম। এখন যদি আপনারা পে কমিশন বাস্তবায়নই করতে না পারেন, পরবর্তী সরকারকে আইসাই যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে পরবর্তী সরকার তো পে কমিশনও গঠন করতে পারতো না? আপনাদের কাছে প্রশ্ন। আজকে জ্বালানি উপদেষ্টা বলছে, কালকে গভর্নর বলছে, পরশুদিন অমুকে বলছে, তরশুদিন বিভিন্ন ওই অর্থনীতিবিদরা বলছেন। এগুলি কেন? এগুলি কেন আমাদেরকে বলবে? মাননীয় প্রধান উপদেষ্টা, পে কমিশন গঠন করেছেন আপনি, আপনি স্পষ্ট করে বলে দেন যে বাবা আমি পে স্কেল দিতে পারবো না, আমরা মেনে নিব। আর যদি দেওয়ার হয় তাহলে আপনি ঘোষণা করে দিন 31শে জানুয়ারির মধ্যে যে না, আমি পে স্কেল তোমাদেরকে দিয়ে যাব। কেননা আপনি পে কমিশন গঠন করেছেন, এই পে কমিশন আপনাকেই বাস্তবায়ন করে যেতে হবে। আপনি ভালো করে জানেন, আপনারা যারা সরকারে আছেন, যারা উপদেষ্টা আছেন, আপনারা ভালো করে জানেন যে নির্বাচিত সরকার এসে যদি দেয় তাহলে এই পে কমিশনের রিপোর্ট সব বাতিল করে দিবে, যেটা আজকে জ্বালানি উপদেষ্টা বলেছেন। জ্বালানি উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে পরবর্তী সরকার এসে বাস্তবায়নও করতে পারে, আবার এই পে কমিশন বাতিলও করতে পারে। তাহলে এই পে কমিশন যদি বাতিলই করে দেয় পরবর্তী সরকার, তাহলে আপনারা এই পে কমিশন নিয়ে ফাজলামি করলেন। তাহলে আপনারা এই পে কমিশন কেন গঠন করে অযথা টাকা নষ্ট করলেন? আপনাদের কাছে আমরা জবাব চাই, প্রশাসনের কাছে আমরা জবাব চাই। যদি আপনারা মনে করেন যে না, পরবর্তী সরকার এসে এই পে কমিশন বাদ করেই দিতে পারে, তাহলে আপনারা পে কমিশন গঠন করলেন কেন? এত সময় নষ্ট করলেন কেন? এত সময় আপনারা কেন নষ্ট করলেন? আর এত সময় আমাদেরকে কেন দ্রব্যমূল্যের দাম আপনারা এই কমিটির নামে, পে কমিশনের নামে বৃদ্ধি করলেন? আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা কোনো কথা শুনতে চাই না। যদি আগামী 31শে জানুয়ারির মধ্যে পে স্কেলের বাস্তবায়ন না হয়, তাহলে সারা দেশে যে অস্থিতিশীলতা তৈরি হবে, আমরা এই যে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি ইসাহাক ভাইয়ের নেতৃত্বে আগামী দিনের যে আন্দোলন সংগ্রাম আসবে এবং অধ্যক্ষ আজিজি স্যারের নেতৃত্বে যে কর্মসূচি আসবে, সেগুলি কঠিনভাবে কিন্তু কর্মসূচি আসবে। তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। আমরা চাই সারা বাংলাদেশে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসাহাক ভাইয়ের নেতৃত্বে, আজিজ স্যারের নেতৃত্বে এবং সালদার ভাই আছেন তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ, এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাধ্যমে কঠিন কর্মসূচি আসবে। আপনারা সারা দেশ থেকে আপনারা প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ আমরা এই 30 তারিখের মধ্যে যদি আমাদের পে স্কেলের গেজেট জারি না হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আসবে। আপনারা যদি পে কমিশন নাই দিতে পারেন, তাহলে আপনারা পে কমিশন হয়তো কেন গঠন করলেন? এটাই তো আমাদের একটা প্রশ্ন, যে আপনারা যদি দিতেই না পারবেন, তাহলে আপনাদেরকে কমিশন গঠন করতে বললো কে? আমরা ইসাহাক ভাইকে বলবো, ইসাহাক ভাই যদি ফ্রি থাকেন তাহলে একটু লাইভে যুক্ত হন। জিয়া ভাইরে অ্যাড করছি, জিয়া ভাই ওই অ্যাড দিলে হয় না, জানি না কেন, কোন কারণে উনি অ্যাড হয় না, হতে পারতেছে না। ওনার আইডিটা একদিন দেখতে হবে। এই জিয়া ভাইয়ের আপনার আইডিটা পাবলিক করে দেন, ওখানে দেখেন তো প্রোফাইলে এটা পাবলিক করা আছে কিনা, পাবলিক করে দেন। একটু আগে আবার একটা নিউজ দেখলাম, কি চ্যানেল, কি নিউজ, কোন পত্রিকায়, সে পত্রিকায় লেখছে অবশেষে জানা গেল পে স্কেল আবার হচ্ছে। সেখানে সর্বনিম্ন হবে 18,000 থেকে একটু উপরে, আর সর্বোচ্চ হবে 1,20,000 টাকা। এরকম করে একটা প্রস্তাবনা সরকার আবার তৈরি করছে, এরকমের গেজেট হওয়ার সম্ভাবনা আছে। এই কথা আবার একটা পত্রিকায় দেখলাম। এখন কোথায় গেল সেই পত্রিকাটা?
এই যে তাল বাহানা, এগুলি আসলে সত্যি আর ভাল লাগতেছে না। যারা আছেন সবাই মিলে লাইভটা একটু শেয়ার করে দেন, আমাদের এই কথাগুলি সকলের জানা উচিত, সবারই জানা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের পরে বাসায় এসে পৌঁছেছি। যাক, লিডার আজকে পর্যন্ত খবর কি একটু যদি বলতেন। খবর এখন দেশে সবাই যখন যা আহ, শুনতেছেন এবং উপদেষ্টা মন্ডলী যেভাবে বলতেছেন, এটার ভিতরে আমাদের আর বলার কি আছে? শুধু বলার এতটুকু আছে, মনে করিয়ে দেওয়া। মনে না না, করিয়ে দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে, যদি এই সরকার পে স্কেল নাই দিবে, পে স্কেল যদি বাস্তবায়ন করতে নাই পারে, পরবর্তী সরকার এসেই যদি আমাদেরকে পে স্কেল দেয়, পরবর্তী সরকারই এসে যদি আমাদেরকে বেতন বাড়ায়, তাহলে পে কমিশনটা কি পরবর্তী সরকার এসে করতে পারতো না? তাহলে আপনারা পে কমিশন গঠন করে কেন অহেতুক রাষ্ট্রের টাকা খরচ করলেন, আর কেন এই বা দ্রব্যমূল্যের দাম বাড়ালেন, যদি আপনারা বাস্তবায়নই করতে না পারেন? এই প্রশ্ন কাকে করব? না, এই প্রশ্নের কথাটা কি, আপনি যে প্রশ্ন কাকে করবেন পাচ্ছেন না, কিন্তু এখানে বিষয় হচ্ছে যে সরকারের যদি সদিচ্ছা ইচ্ছা যদি নাই থাকতো, তাহলে তো সে পে কমিশন আর অর্থ খরচের বিষয়টা এটা সরকারের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ একটা প্রজেক্টের কাজ নিলে পরে সেটা বাস্তবায়নে করার মালিক হচ্ছে গিয়ে সরকার। হ্যাঁ, তো সেই তাছাড়া প্রজেক্ট যদি দাঁড় করাইতেই না পারি, সেই প্রজেক্ট যদি বাস্তবায়নই করাইতে না পারি, তাহলে সেই ইটা রাষ্ট্রের ইয়াটা অপচয় না? এটা ভুল, কারণ কিসের জন্য এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা মহোদয় উনি কিন্তু ওনার প্রেস সচিব আছেন, ওনার প্রেস সচিবে বলছিলেন প্রথমে যে সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের যে পরিস্থিতি, একটা পে স্কেল হওয়া উচিত, জরুরি। জরুরি। তো এই কথার আমাদের মনে রাখা উচিত যে আজকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় উনি তো আর প্রধান উপদেষ্টা না, না, আর ওনার এবং সাবজেক্ট উনি ওইটা। উনি অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কোনো ব্যক্তিও না। ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে উনি এ ব্যাপারে কোনো আত্মপ্রকাশ করার অধিকার সে আহ, উপদেষ্টা মন্ডলীর যে প্রধান উপদেষ্টা মহোদয়, উনি একমাত্র খালি ওনার যদি কিছু বলার থাকে কিছু সরকারি কর্মচারী কর্মকর্তার উদ্দেশ্যে, তাহলে তার প্রেস সচিব আছে, তারই মাধ্যমে তারা প্রকাশ করবে। কিন্তু একজন উপদেষ্টা মহোদয় উনি একটা প্রোগ্রামে গেছে, সাংবাদিকরা উল্টাপাল্টা প্রশ্ন করছে, সে প্রশ্ন সে জবাব দিতে যায়, সেটা তার তার কথা সে ব্যক্ত করছে, কিন্তু তার এটা কথা তার ঠিক না। এই কারণে ঠিক না যে এটা হলো ওই যে ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো হয়ে গেল কথাটা। এক্স্যাক্টলি এরকমই হয়েছে। তো আমি বলবো যে একটা কথাই, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীর কল্যাণ পরিষদের থেকে আমাদের এই ঐক্য পরিষদের থেকে এটাই আমাদের বলা, যে সেটা যে আমাদের দাবি এটা প্রাণের দাবি, এটা ন্যায্য দাবি, আমাদের মনে রাখতে হবে। আমরা গণপ্রজাতন্ত্রী সরকারি কর্মচারী, আমাদের বিধিমালা লঙ্ঘন করে কখনোই দাবি আদায়ের শোভনীয় না। তবে আমাদের করণীয় কি আছে, আমাদের এটাই যে আজকে সাংবাদিকরা যে প্রশ্ন করতেছে, যে আমি আজকে দেখলাম খালেদ মাহমুদ সাহেব উনি আমাদের সচিব মহোদয়কে নিয়ে কথা বলতেছেন। একজন সচিব মহোদয় যে শ্রম সরকারকে দেয়, সে তারা বিদ্যমান হয় একটা মাঠ প্রশাসন থেকে সহকারী কমিশনার থেকে একজন সিনিয়র সচিব হয় উনি। তা ওনার স্যালারিটা যে
পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে, ভারত বলেন, পাকিস্তান বলেন, ভুটান বলেন, আদারওয়াইজ যে সরকারি গুলো প্রতিষ্ঠানের দেশগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের, সেই হিসেবে তো আমাদের বাংলাদেশের তো বৈষম্য হয়ে আছে। কারণ কিসের জন্য আপনি দেখেন, একজন ব্যাংকের ম্যানেজার তার একজন সচিবের থেকে কি বড় সে? তার অবশ্যই না। চাইলে তার বেতনটা হচ্ছে 4 লাখ টাকা, একজন সচিব বেতন নিচ্ছে সর্বোপরি 1 থেকে 1.5 লাখ টাকা বর্তমান। তো এই 1-1.5 লাখ টাকা তো সেই 2014 সালের থেকে সে সচিব মহোদয়দের তাদের বেতন, আমাদের বেতন বৈষম্য হয়ে আছে। তাহলে এই সরকার বৈষম্যর দূরকরণ একটা ওনারা একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা এটা দূর করে দেব। তা সব সরকারের সব কাজই হয়েছে। আমরা আত্মবিশ্বাস এখনো রাখি যে সরকারের প্রতি, যে প্রধান উপদেষ্টার প্রতি, যে সে এদেশেরই কৃতি সন্তান এবং সে উন্নয়নের জন্য তার যেটা করার দরকার, হয়তো আমার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিনাশ করবে না। কারণ একটা কথা আপনি মনে রাখেন, আমার ঊর্ধ্বতম কর্মকর্তা এবং আমরা কর্মচারী যদি আমাদের পে স্কেল যদি না বাস্তবায়ন করে, আমাদের উচিত যে আমাদের ন্যায্য আমাদের জিনিস 2014 সালের থেকে আমাদের বেতনের সাথে যে বাজার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যে জিনিসটা হয়েছে, এটা প্রত্যেকেই বেতনের সাথে অ্যাড করে দিক। 2014 সালের থেকে তখন সয়াবিন তেলের দাম ছিল 70 টাকা লিটার, এখন 200 টাকা, 190 টাকা। তো এইটা আমাদের বেতনের সাথে, আমাদের সচিব মহোদয়ের বেতনের সাথে, তাদের বেতনের সাথে সব। একজন ব্যাংকের কর্মচারী সে মনে করেন ডেলি 400 টাকা টিফিন ভাতা পায়। জি। আমার সচিব মহোদয় কয় টাকা পায়? আমার সচিব মহোদয়ের যে প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তারা কয় টাকা পায়? এবং নিম্ন শ্রেণীর কর্মচারী যারা আছে তারা কয় টাকা টিফিন ভাতা পায়? এটা বিচার বিশ্লেষণ এটা করেন, বিবেকের কাছে ছাড়েন। এবং আমাদের এই এখন বর্তমান সরকার প্রধান যে আছে, আমি মনে করি যে সব স্তরে 1 থেকে 20 গ্রেড পর্যন্ত সচিব মহোদয়রা তারা পে কমিশন থেকে দাবি প্রস্তাবনা উপস্থাপন করছেন যে তাদের এই প্রস্তাব আছেন, তাদের এই চাহিদা আছেন, তারা তো লিখে নেয় নাই। সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করতেছে যে আমলাদের খুশি করা যায়, আমলাদের কি খুশি করবে? এ দেশে তো আমলারাই কাজ করে, ভিন দেশের আমলারা তো এসে কাজ করে না। জি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি বাজেট আসে, সেই বাজেটের যদি ঋণ সংস্থা যদি ঋণ করে দেশে, একজন সচিবের ছাড়া কোনোদিনও নির্বাচিত কোনো প্রতিনিধি এসেই করতে পারে না এককভাবে। নির্বাচনের প্রতিনিধি যারা পার্লামেন্ট মেম্বার থাকে, সেই পার্লামেন্টের মেম্বার থেকে দেখা যাচ্ছে তাদেরকে মন্ত্রী পরিষদ একটা গঠন হয়, মন্ত্রী মহোদয়রা কাজ করেন। মন্ত্রী মহোদয় কি কাজ বোঝেন? তার সহকর্মী হিসেবে একজন সচিবই যথেষ্ট। দেশটা চালায়, একটা মন্ত্রণালয় চালায় একটা সচিব, বিজ্ঞ সচিব। তারা এমনি এমনি সচিব হয় নাই, তারা মাঠের প্রশিক্ষণ নিয়েই তারা আজ পর্যন্ত এই পর্যন্ত সচিব হয়েছে, সিনিয়র সচিব হয়েছে। আমরা সেই আলোকে দেখি যে আমার সচিব মহোদয়দের, আমাদের কর্মচারীদের, আমাদের ন্যায্য যেটা, এটা তো জোরপূর্বক জুলুম করে তো সরকারের কাছে চাচ্ছে না। আপনি এই বাজারে আমাদের প্রশ্ন তো সেখানে না, আমাদের প্রশ্ন সচিবরা যেটা পাওয়ার, তাদের যেটা পাওনা সেটা তারা নেই, সেখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমাদের সংসার চালাতে যতটুকু দরকার সেটা তো আমাদেরকে দিতে হবে। অবশ্যই